বাংলাদেশে জাল দলিল ও অবৈধ দখল সংক্রান্ত অভিযোগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাল দলিল ও জবরদখলমূলক অপরাধ এবং মামলা আগের তুলনায় প্রায় 22% বৃদ্ধি পেয়েছে। দেশের আদালতগুলোতে ঝুলে থাকা মোট মামলার একটি বড় অংশই ভূমি বা সম্পত্তি সংক্রান্ত বিরোধের সাথে জড়িত। আমরা এবার এরকমই একটি গল্প শুনব, যেখানে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভুয়া দলিল আর পেশি শক্তির জোরে দখল করে নেওয়া হয়েছে অসহায় মানুষের বসতভিটা। ঘুমের জাদু আবাদি জমি বাধা দিলে করা হয়েছে নির্মম নির্যাতন। গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের মেরুয়া একটি শান্ত গ্রাম, কিন্তু জমি জমা নিয়ে বিরোধে এখানকার কয়েকটি পরিবারের সেই শান্তি এখন অনেকটাই অশান্ত। অভিযোগের সূত্র ধরে বারবার সামনে আসছে একটি নাম, ইব্রাহিম সরকার। একসময় সার্ভেয়ার হিসেবে কাজ করতেন ইব্রাহিম সরকার। জমির মাপ জরিপ, দাগ খতিয়ান, সীমানা কিংবা মালিকানার কাগজপত্র সম্পর্কে অভিজ্ঞ ছিলেন তিনি। স্থানীয়দের অভিযোগ, জমি জমা নিয়ে বিরোধের ক্ষেত্রে তার এই অভিজ্ঞতা ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন। 50 বছর পরে কিনছি আমি। স্থানীয়রা বলেন, কোনো জমি নিয়ে বিরোধ দেখা দিলে শুরু হতো নানা ধরনের চাপ, কখনো ভয় দেখানো, কখনো হুমকি। জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগও রয়েছে ইব্রাহিম সরকারের বিরুদ্ধে। তবে শুধু ব্যক্তিগত পরিচয় নয়, ইব্রাহিম সরকারের রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়েও অভিযোগ উঠে আসে। জানা যায়, তিনি কড়িহাতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এর আগে জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার ভাই মোফাজ্জল হোসেন সরকার কড়িহাতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আর এসব পরিচয়ই এলাকায় তাদের প্রভাব আরও বাড়িয়ে দেয়। দলিলের কিফে আছে এটা কই আবার এই যে আমার দোকান শুদ্ধান্ত দাবি করে ইব্রাহিম মেম্বারে অনেক মানুষের কাছে ওই ইয়ানো পাইব হ্যানো পাইব এনো পাইব হ্যানো পাইব খালি বক্কি বেক্কা কোয়াতেই তাহে। ওনার দাবি সঠিক হয়ে থাকে, তাইলে পূর্বে যারা খেয়ে গেছে তখন তো কোনো বাধা কথা ছিল না। এবিলের মানুষের তো বুঝে কম, হ্যাঁ বুঝে বেশি, বালা করতে হয় আবার এটা খারাপও করতে হয়। আমরা নিজেতে চাই না যে আমরা কিছু করি, কারণ আমরা সংখ্যালঘু, আমরা ভয় পাই। মেরুয়া গ্রামের নিরীহ হিরণ দত্তের পরিবারও তাদের সেই প্রভাবের শিকার হয়। অভিযোগ, পরিবারটি নিজেদের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই চাপের মুখে ছিলেন। এক পর্যায়ে বাড়ি ফেরার পথে হিরণ দত্তকে মারধর করে ইব্রাহিম সরকার ও তার সন্ত্রাসী বাহিনী। স্কুল করার পাশে নিয়ে আমনের বয় দেখাইছে, জমিন কাওলা দিত। কাওলা কেমন দিছ না, দেখি আমি পারি না পারি। 300 গাছ কাটছে আমনের এই দিকতে। হ্যাঁ ন করছে 7 পাই ওনে বাড়ি বিডাও দখল। জমি নিয়ে বিরোধের পরের অধ্যায় আরও ভয়াবহ বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ, ইব্রাহিম সরকার লোকজন নিয়ে হিরণ দত্তের জমিতে থাকা কাঁঠাল গাছ কাটতে যান। বাধা দিতে গেলে হিরণ দত্তকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরিবারের দাবি, শেষ পর্যন্ত জমি থেকে কেটে নেওয়া হয় প্রায় 300টি গাছ। গাছ কাটতে যখন আইছে তখন আমার স্বামী দিয়েছে না যে আমার গাছ কাটতে না, কি মূল্যে আমার গাছ কাটো। পরে আমাদের গাছের লোকে নিয়ে এই কাশি দিয়ে বান্ধা থুইছে। ব্যারি আইনা কাটছে, 300 গাছ কাটছে। এখনো বলে তারা জমি পাবে, কইলে কয় তখন কোনো জমি নাই তো। এই ঘটনার পর অসুস্থ অবস্থায় কিছুদিন পর মারা যান হিরণ দত্ত। তবে একটি বিষয় এখানে পরিষ্কার, হিরণ দত্তের মৃত্যুর সঙ্গে জমি নিয়ে বিরোধের সরাসরি সম্পর্ক ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। হিরণের ছেলে বিমল দত্ত অভিযোগ করেন, এর আগেও ইব্রাহিম সরকার তার লোকজন নিয়ে তাদের প্রায় 1 বিঘা জমি দখল করে নেন। এই জমিটা আমাদেরই, আমরা ফসল আবাদ করে খাইতাম। এখন কইতেছে আমগর জমি তোরা দখল করবি কেন? আমার কোনো কাগজপত্র আছে? আমার কাগজপত্র আছে, তখন কোনো কাগজপত্র নাই। অন্যদিকে হিরণ দত্তের ছোট ছেলে শ্যামল দত্ত সামনে আনেন দলিল জালিয়াতির অভিযোগ। দাবি করেন, তার বাবার স্বাক্ষর নকল করে একটি দলিল তৈরি করা হয়েছে। আমার বাবারে তো মনে করেন সম্পূর্ণ মারা যাওয়ারই হয়েছে। হ্যাঁ, ইব্রাহিমে স্বাক্ষরিত কোনো দলিল আপনার কাছে আছে? বাবার স্বাক্ষরিত যে ডেটা আমি পাকরু না, বাবার এমনি কাগজ কোনোটাই আমার কাছে নাই। এসব অভিযোগের ভিত্তিতে পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। তাদের দাবি, আইনের আশ্রয় নেওয়ার পরও ভয়ভীতি বন্ধ হয়নি, বরং নতুন করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে জমি নিয়ে বিরোধের সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তার শঙ্কাও। জীবনে উম্মিদে বলে একেবারে মারি ফেলবো, আমার জমিনে তোরা আসিস কেন? কুড়ে গা কেস করার পরেও তার লোকে ভারছি না। গাছ গেরান কেটে নেয়, তার জমি দখল দেয়, এই সুগে এই পরিবারে হিরণ মারা যায়। এছাড়াও এলাকার একাধিক পরিবার অশান্তি ভোগ করে হের জন্য।
হিরণ দত্তের পরিবারের বাইরেও উঠে আসে আরও কিছু অভিযোগ। মেরুয়া এলাকার অন্য এক সনাতন ধর্মাবলম্বী ভুক্তভোগী দখলের অভিযোগ করেন। তিনি বলেন, ইব্রাহিম সরকারের লোকজন তার দোকান দখল করে নেয়। চাইছিলাম যে দোকান করব, এরা যাইতে চায় না, আমাদেরকে হুমকি দেয় তোমরা করতে পারবে না, যে আমগর জায়গা আমরা এখানে দোকানপাট করব। এখন আমরা সংখ্যালঘু, আমাদের পিছনে কোনো নাই, মানে সিকিউরিটি নেই যে আমরা একটা কারো কাছে যাব, কারো কাছে এটা শেয়ার করব। নিজের চাচাতো ভাইয়ের জমি নিয়েও বিরোধে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে ইব্রাহিম সরকারের বিরুদ্ধে। অভিযোগের সত্যতাও রয়েছে ভুক্তভোগীর কাছে। হ্যাঁ ইব্রাহিম কাকার জমি, শামসু কাকার জমি নিয়েছি, অনেক মানুষের জমি জমা হ্যাঁ দল করে লেগেছি। হ্যাঁ আইন বুঝে সবকিছু বুঝে। একই এলাকার আরেক বাসিন্দা আব্দুর রউফ অভিযোগ করেন, তার প্রায় 100% জমি জোর করে দখলের পায়তারা করছে ইব্রাহিম সরকার ও তার লোকজন। বৈধ কাগজপত্রের ভিত্তিতে দীর্ঘদিন ধরে জমিটি তার ভোগ দখলে রয়েছে। নিয়মিত পরিশোধ করেছেন খাজনাও। তবে তার অভিযোগ, একটি বন্টননামা ভুয়া দলিল দেখিয়ে ওই জমির মালিকানা দাবি করেন ইব্রাহিম সরকার। বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। তার দাবি সে অলি অরিশ থেকে কাওলা করছে, এটা বলে 70 বছরের ধারাবাহিকতায় আমি এখন মালিক। আমার খাজনা খারিজ দাখিলা সব একদম আজকে পর্যন্ত আপডেট করা আছে, খাজনা দেওয়া আছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত এপ্রিল মাসে সেই জমিতে কাজ করতে যান আব্দুর রউফ। সে সময় ইব্রাহিম সরকারের লোকজন তাকে বাধা দেয়। দেখানো হয় একটি দলিলের ফটোকপি। এরপর জুন মাসে জমি তদারকি করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। জানা যায়, ইব্রাহিম সরকার ভুক্তভোগী আব্দুর রউফের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হয় তাকে মারধরও করা হয়, কেড়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা টাকা, আর হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে মামলার নথিতে। গ্রামের প্রতিটা লোকের সাথে সে এই ধরনের করছে, এটা তার কাজ, এটাই তার পেশা এবং এটাই তার নেশা। হ্যাঁ ভাই এবং হ্যাঁ ইউনিয়নের পদে ছিল দুজনই, সেই প্রভাবটাও খাটাইছে এবং আমাকে বাধা দিছে। এখনো তারা মামলা টামলা দিয়ে বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে। মামলায় ইব্রাহিম সরকার, মোফাজ্জল সরকার, একজন দলিল লেখক সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ঘটনার তদন্তের নির্দেশ দেন। হয়রানি শিকার হচ্ছে, আমি দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি, আমি একজন ব্যবসায়ী মানুষ। উনি এই দখলে যাওয়ার পরে উনি বাধা দিল, কি মূলে বাধা দিছে আজও পর্যন্ত এটা আমরা কেউই জানি না। আমার আব্বা এখানে জমিন কিনছিল, উনি দাবি করতেছে, এই ইব্রাহিম মেম্বারে দাবি করতেছে যে এন ভাইব। তখন আমি জায়গা বেঁচে পড়ছি, মানে আঙ্গর জোর কম, কিন্তু আমরা হের লগে পারি না। সে বলতে গেলে ভূমিদস্যু আমাদের কোরিয়াতে ইরানের মধ্যে জমির ব্যাপারে মানুষের জবরদস্তি ব্যাপারে সে একটা আতঙ্ক। অভিযোগের বিষয়ে ইব্রাহিম সরকারের বক্তব্য জানতে আমরা তার মুখোমুখি হই। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ইব্রাহিম সরকার। তিনি তার দলিল সম্পর্কে তুলে ধরেন নানান যুক্তি। এক পর্যায়ে আমাদের উপর চড়াও হন তিনি। খালে কি বেচছে কত হয়েছে 67.5, তাহলে 110 রয়েছে খালে। 50 বছর পরে কিনছি আমি, 2 ভাই থাকলে আপনার এক ভাই 50 বছর পরে বেচছে, তার মালিক ঠিক থাকলে 50 বছর আগের লাগি দলিল থাকে না। আরেক ভাই যদি আগে বেচে ভান্ডারতে বেশি, আগে বেচলে দলিল পায় না। তাহলে আমারটা হলো খালে হের সেলিমেটের দিয়ে কিনছি, তার রয়েছে 110, কিনছি 105, তার মালিক বৈধর পরে বৈধ দরে কিনছি। তবে ইব্রাহিম সরকারের সেই দলিলদাতার সন্ধান পাই আমরা। জানতে চাই সেই দলিলের আসল রহস্য। সবাই কলাপাতার মধ্যে সাইন করছে। আমগর এই জায়গাটা নিয়ে একটু বেড়াছিন, বাড়ির মধ্যে তোন বাই জিতেছিন মাফার জন্য, জায়গা মাপতে গিয়ে তোন কইছে যে আমগর ওইখানে জমিন আছে। তোন কিন্তু অনেক দূরদূরি করছে যে আমগর ওইখানে এতানি জমিন আছে, হেতানি জমিন আছে। তোন ইব্রাহিম মেম্বারটা নিয়ে কিন্তু বাই জিতে এই পরিকল্পনাটা করে এই দলিলটা করে নিয়ে গেছে মনে করে।